জবাবদিহিতা যখন না থাকবে তখন সব কাজ সহজ। আমাকে একটা কাজ করতে দিলেন, আমি জানি এই কাজে কোনো জবাবদিহিতা নাই, তাহলে এই কাজটা সহজ কাজ আর কিছু নাই। আমি সব আওলা ঝাউলা করে ভাঙচুর করে যেটা পছন্দ করি যে পকেটে ঢুকাইয়া আমি কাজ করে ফাইলাম, খুব সহজ কাজ। কিন্তু যখন আমি জানবো এর একটা জবাবদিহিতা আছে, কাজটা আমি পারলাম কি পারলাম না সেটা আমাকে জবাব দিতে হবে, তখন ওই কাজটা কঠিন। এখন ওনাদের তো কোনো জবাবদিহিতা নাই। ওনারা একটা হিসাব দিয়েছেন, হিসাব কার কাছে দিয়েছেন? হিসাবটা দিতে হয় কেন? আপনি আমাকে সহজ কথা বলেন, হিসাবটা আমরা চেয়েছি কেন? হিসাবটা ওনারা দিতে চেয়েছিলেন কেন? প্রথমত জনগণ চেয়েছিল, জনগণ সবসময় চায় যে আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর আপনি যে আলাদিনের জাদুর চেরাগটা পেলেন, সেই চেরাগের মধ্যে আপনি কতবার ঘষা মারছেন, কতবার ঘষা কি পরিমাণ অর্জন করছেন, এটা মানুষ জানতে চায়। এখন জানতে চায় আমি বুঝবো কেমন কিনা, এই জন্য মানুষ বলতে চায় যে আপনি প্রথমে যেই বলেন আমার কি কি সম্পদ আছে, তারপরে যখন আপনি বিদায় নিবেন তখন আমি আরেকবার জানবো যে আপনি কি কি সম্পদ আছে। দুইটা আমি মিলিয়ে দেখবো যে এই সময় আপনার পক্ষে বৈধভাবে কি পরিমাণ উপার্জন করা সম্ভব, যার দ্বারা এই সম্পদ হওয়া সম্ভব। আমি এটাকে মানে একটা হিসাবে মিলাতে চাই। সিম্পল কথা, কিন্তু কথা কিন্তু বেশি না। ওনারা কেউ সম্পদের হিসাব যাওয়ার পরে দেন নাই, দায়িত্ব নেওয়ার পরে কেউই সম্পদের হিসাব দেন নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ইউনূসও সম্পদের হিসাব দেন নাই। এবং বিদায়ের সময় কেউ কেউ দিচ্ছেন বলে শুনি, কেউ দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পাবলিক করতে হবে। সম্পদের হিসাব তো ইউনূস সাহেব চায় না, আমি চাই, আমি পাবলিকলি চাই। এমনকি আমি বলি ওই যে তার দুটা পিস্তল ছিল না, যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এয়ারপোর্টে ধরা পড়ছিল, ওইটাও কিন্তু তার সম্পদ। আমার জানতে হবে ওই সম্পদের ভবিষ্যৎ কি, ওই সম্পদ এখন উনি কিভাবে ধারণ করবেন। কারণ 30 বছরের কম হলে, 30 থেকে 35 বছরের কম হলে পরে সে অস্ত্র কিনতেই পারে না। সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করা যায় যখন সে মন্ত্রীর সমপর্যায়ে থাকে। সে তো মন্ত্রীর সমপর্যায়ে ছিল, তো সম্পত্তিটা সংগ্রহ করছিলেন। এখন তো ওনার মন্ত্রিত্ব নাই। পিস্তল দুটার কি হলো রে ভাই, আমি খুব জানতে চাই। ওই আগ্নেয়াস্ত্র দুটার কি হলো আমার জানার খুব ইচ্ছা। তো ওইগুলি উনি কি করবেন এখন? প্রতিদিন কাউকে দিতেও পারবেন না, তাহলে গভর্নমেন্টকে জমা দিচ্ছেন। জমা যদি দেন তারপরেও কষ্ট থাকবে। ওই পিস্তল দুটা উনি কিনছিলেন কোন টাকা দিয়া? ওনার পার্সোনাল টাকা দিয়া নাকি গভর্নমেন্ট টাকা দিয়া? গভর্নমেন্ট টাকা উনি কিনতে পারেন না। ওনার পার্সোনাল টাকা দিয়ে কিনা থাকলে ওনার কিভাবে টাকাটা পাইলেন? বলবেন দাম তো বেশি না, 5 লাখ টাকা হবে। ওনার 5 লাখ টাকা কেমন করে জমলো? ওনার ইনকাম কত? একটা উপদেষ্টার বেতন কত? বেতন ভাতা মিলে কত পায়? 2 লাখ টাকাও পায় না। তাহলে ওনার এই ঠাট বাট নীলা মার্কেটে হাঁস খাওয়া, ওয়েস্ট ইন্ডিজে খাওয়া দাওয়া, এইগুলি করতে গেলে 2 লাখ টাকা টাকা নাকি রে ভাই? কই গেল ওইগুলি? বুঝান, আমার হিসাব দেন। তো কিন্তু ওই ওই যে প্রশ্নগুলি নীলা আমি মার্কেটের জানতে চাই। হাঁসের মধ্য দিয়ে জনাব মাসুদ কামাল যেটি চলে গেল, চাঁদাবাজির সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল সেটির তো কোনো কিছু হলো না। নীলা শুনেন, মার্কেট আর হাঁস আর ওয়েস্টের নিয়ে কথা আমি বললাম। আপনাকে একটা কথা বলি। ডক্টর ইউনূস সরকারের নানা রকম আইকন আছে কিন্তু ওনার। কেউ হলো উন্নয়নের আইকন, কেউ হলো সাফল্যের আইকন, কেউ হলো আপনার আধুনিকতার আইকন আছে, একজন আছে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার আইকন আছে, কোনো সমস্যা নাই। আর উনি হচ্ছেন গিয়া দুর্নীতির আইকন। এই ইউনূস সরকারের উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে। এখন উনি কিভাবে এটা দিবেন হিসাবটা, ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি যদি উনি এই দেশে থাকতে চান, এই হিসাব টুডে টুমোরো দিতে হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সালাম ভাইরাই বলবে তখন। আমি কিছু বলতে চুপচাপ আছে। সালাম বিএনপি সমস্যা, বিএনপি চান কি? বিএনপি হিসাবটা হলো গিয়া ভাই আমি এখন কিছু কমবো না, চল ইলেকশনটা হোক, তারপরে কার কি বলতে হবে বলবো। আমি কিচ্ছু করবো না, আমি চুপচাপ বসে আছি। তো এখন যখন তাই ক্ষমতায় আসবে কড়াই গন্ডায় হিসাব দিবে, বললাম তো, কড়াই জি, গন্ডায় হিসাব দিবে। তাই কি জনাব আব্দুল সালাম, মানে এখন আসলে আসলেই অনেক কিছুতে আপনারা চুপচাপ। আপনারা পদত্যাগের দাবি অনেক আগে করেছিলেন এই উপদেষ্টাদের, উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা হয়েছে যিনি খলিলুর রহমান, হ্যাঁ, তাদের বিষয়, কিন্তু আপনারা চুপচাপ হয়ে গেলেন একদম। এটাই কি আপনাদের আসলে যে না নির্বাচনটা না, হোক তারপরে চুপচাপের করা? কিছু না আসলে। এটা তো সবই কোনো কিছু জবাব দিতে আর ঊর্ধ্বে না, তাই না? কেউ যদি অতিরিক্ত কিছু করে থাকেন, তারপর দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেগুলো উদ্ঘাটন হবে এবং সেগুলো আসবেই। কারণ এগুলো এত সহজ না, তো বুঝলেন না যে আপনি চেয়ারে বসাটা সহজ, কিন্তু চেয়ারে থেকে নামা এবং পরবর্তী এটা খুব কষ্টের। কাজে সেটা আপনি বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি না করেও তাকে কিভাবে মানে করা হয়েছে। আর আমরা তো চাই
তারাও তো দুর্নীতিমুক্ত সমাজ চায়, তাই না? শোষণমুক্ত সমাজ চায়। সেটা দুর্নীতির সাথে, শোষণ শাসনের অপশাসনের সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে সেটা জবাবদিহি আসবে না কেন? অবশ্যই সেটা জবাবদিহির আওতায় তাদেরকে আসতে হবে। এই ব্যাপারে তো কোনোই না, এটা তো টুডে অর টুমরো, এক সময় না তো অবশ্যই আসতে হবে। জি, তার মানে এই হিসাবটা হবে। আর কিন্তু ওই যে চুক্তিগুলোর কথা যেটি জনাব মাসুদ কামাল শুরুতেই বলছিলেন, এই সেটির চুক্তিগুলো বিষয়ে আপনারা দেখেন, আর কি আমরা করবেন? এই ৩২ বছর, চুক্তিগুলোর ২২ বছর। এই চুক্তিগুলোর ব্যাপারে কিন্তু আমরা বারবার বলছি যে এইটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। হুম, অ্যাকচুয়ালি এই সরকারটার মূল কাজটাই ছিল একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করা, এবং ইন দ্য মিন টাইম যেটুকু মিনিমাম সংস্কার করা দরকার সেই সংস্কারটা করা, আর এটা হলো ডে টু ডে ওয়ার্ক করা। তাদের তো এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া উচিতই হয় নাই, এবং যেটা আমরা এর আগে বহুবার বলছি যে এই সমস্ত সিদ্ধান্তে তো তাদের এগুলোতে তাদের জড়িত হওয়াই ঠিক হয় নাই। এগুলো জড়িত হওয়া মানেই এগুলো, কারণ আপনার এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, একটা ইলেকটেড পার্লামেন্ট আসবে, তখন তো এগুলোকে আবার চুলচেরা বিশ্লেষণ হবে। এগুলোর সাথে যারাই সম্পৃক্ত হবে এগুলোর ফিউচার একমাত্র আগামী পার্লামেন্ট বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আগামী পার্লামেন্ট উইল ডিসাইড যে এগুলো কন্টিনিউ করবে কি করবে না, এটা তো পরিষ্কার। এই জন্য তো আমরা যারা আজকে যে দাতা দেশগুলো বলি, কন্টিনিউ না করার কি কোনো উপায় আছে? কন্টিনিউ না করার, কারণ এটা তো অন্য দেশের সাথে, তারা তো না আস্থা রেখে দেশের চুক্তি সাথে করে যে ফেলেছে। সেই দেশই বা করলো কেন? কথাটা তাকেও তো বুঝতে হবে যে এই সরকারটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো একটা রেগুলার কোনো গভর্নমেন্ট না, তাই না? যে আপনি আমাকে প্যাচের মধ্যে ফেলাই দিয়ে আপনি আমাকে করে নিলেন, তারপর সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটাই মনে করে। কিন্তু মনে করলে এখানে এটা মনে করলে আমরা কতটুকু মনে করতেছি সেটাও তো আমার কাছে ভায়াবল হইতে হবে। এই চুক্তিটা আপনি করলেন, এটা দেশের জন্য ভায়াবল কিনা, এটা দেশের জন্য মঙ্গলজনক কিনা, দেশের জন্য ক্ষতিকারক কিনা। যখন একটা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের তো এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। দেখার পরে যদি মনে হয় যে এটা দেশের জন্য ভায়াবল, তখনই সেটাকে আমরা এফেক্টিভ হিসেবে ধরবো। আর নাহলে তো তখন সেটা নিয়ে প্রশ্ন আসবেই, যাদের সাথে হয়েছে তাদেরকে তো এই প্রশ্নটা করাই যাবে। জি, প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন করে আপনারা চুক্তিটা বাতিল করতে পারবেন কিনা সেটাই একটা প্রশ্ন। আর সেটা আপনি সেটা বলছিলেন যে হয়তো লেন্দি প্রশ্ন, আপনারা অনেকবার বলেছেন। সেটা আব্দুল দেশের সালাম, ক্ষতি। আপনি বলছিলেন না যে আপনারা আসলেই বলেছেন, আমরা শুনেছি তারেক রহমান বলেছেন বা বিএনপি নেতারাও বলেছেন, কিন্তু এমন ভাবে তো বলেন নাই যাতে কার্যকর হয়, মানে না প্রতিবাদ বা এখন এমন, যখন আপনি সরকারে থাকেন, ধর সরকারে মানেই তো একটা ক্ষমতা, যেটা আমরা দেখেন শেখ হাসিনারে বহুবার বলছি যে আপনি এই পথে হাইটেন না, আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখেন। তিনি তো শুনেন নাই।